নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে যেরকম পূর্বেই বলা ছিল যে আজকে মঙ্গলের গোচর নিয়ে আলোচনা করব, আজকে সেই প্রকার আলোচনাই কন্টিনিউয়েশন করব। তবে একদিন আগে আলোচনাটা করতে পারলে বেটার ছিল। আজকে এখন সকালবেলা আমি আলোচনা করছি। অ্যাকচুয়ালি মঙ্গল আজকে রাত্রিবেলা 8:12 মীন রাশিতে প্রবেশ করবে এবং মীন এবং মেষ মিলিয়ে প্রায় এই ঘরে নিয়ার অ্যাবাউট পরবর্তী 5 মাস মতন অবস্থান করবে। একটা বিস্তৃত সময় মঙ্গল এই ঘরে থাকবে। অ্যাকচুয়ালি 5 মাস নয়, যদি বকরি দশা ত্যাগ করার পরেরও 40 দিন কনসিডার করেন তাহলে 6 মাসের কাছাকাছি সময় মঙ্গল মীন রাশিতে এবং অল্প কিছু সময়ের জন্য মেষ রাশিতে অবস্থান করবে একদম শুরুর দিকে। তো এটা একটা বিস্তৃত গোচর। এই গোচরটা একদিনে আলোচনা করা সম্ভব নয়, তবে আমি প্রাইমা ফেসি আলোচনা করব। প্রথম যে আলোচনাটা করব সেটা বেসিক পয়েন্টসগুলো, কী কী ধরনের প্রভাব হতে পারে। অন্তত বকরি হয়ে মেষ রাশিতে গিয়ে মঙ্গল বকরি হবে, বকরি হয়ে বকরি থেকে ফিরে আসা পর্যন্ত, অর্থাৎ বকরি হওয়ার পরের অংশটা অ্যাটলিস্ট পুনরায় যখন আবার মীন রাশিতে মঙ্গল প্রবেশ করবে সেই সময়ের পার্টটা আমি পরে একবার আলোচনা করব। যদিও আমি একটা ওভারভিউ আলোচনা কিন্তু এখানে অলরেডি করে রাখবো, চেষ্টা করব আজকে যদি এখানে যে 32-33 মিনিট সময় পাওয়া যায় তার মধ্যে চেষ্টা করব আলোচনাটা করার। তো আমি প্রথমে গোচরের টাইমটা একটু বলিনি। আজকে 18ই জুন, আজকে রাত্রিবেলা 8:12 মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে এবং মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল বৃহস্পতির নক্ষত্র নিয়ে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে প্রবেশ করবে। এবং খুব মন দিয়ে শুনে নেবেন, টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। 16ই অগস্ট 9:32 PM অর্থাৎ রাত্রিবেলা মঙ্গল মেষ রাশিতে চলে যাবে, কিন্তু গতিবেগ খুব স্লো থাকবে। তার কারণ তার কিছুটা সময় পরেই মঙ্গল বকরি হবে। সুতরাং বকরি মীন রাশিতে ঢুকেই মঙ্গলের গতি অলরেডি কমতে শুরু করে দিয়েছে। মেষ রাশি থেকেই কুম্ভ রাশি থেকেই কমতে শুরু করেছে গত 10-12 দিন থেকে, অল্প অল্প করে। যারা খুব মাইনিউটলি লক্ষ্য করেছেন তারা দেখবেন অল্প একটু কমেছে। তা এখন দেখবেন আগামী 15-20 দিনের মধ্যে কিন্তু ভেলোসিটি অনেকটাই কমে যাবে। তো 9:32 16ই অগস্ট মেষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশিতে গিয়ে 3°57' রাত্রি 1:26 AM 10ই সেপ্টেম্বর বকরি হবে মঙ্গল। অর্থাৎ মেষ রাশিতে প্রায় 4 ডিগ্রির কাছাকাছি, 3°57' 10ই সেপ্টেম্বর রাত্রি 1:26 মঙ্গল বকরি হবে। বকরি হয়ে উল্টো দিকে চলা শুরু করবে। উল্টো দিকে যে না চলা শুরু করে আবার ও মিনে প্রবেশ করবে। মিনে প্রবেশ করবে 4 অক্টোবর। অর্থাৎ বকরি হবে তার মোটামুটি 24 দিনের মাথায় আবারও পুনরায়, মানে ও 4 ডিগ্রি উল্টো দিকে আসতে 24 দিন সময় লাগবে। 24 দিনে মানে 4 অক্টোবর ও আবার মীন রাশিতে প্রবেশ করবে ভোরবেলা 5:56 AM ও মীন রাশিতে প্রবেশ করবে। বক্র ত্যাগ করবে 14ই অক্টোবর। 14ই অক্টোবর ভোর রাতে 3:19 মিনিটে, 3:19 AM এটা বক্র ত্যাগ করবে 21°3'5" 14ই নভেম্বর মঙ্গল বক্র ত্যাগ করবে, অর্থাৎ বকরি অবস্থায় মঙ্গল প্রায় 65 দিন মতন অবস্থান করবে। মঙ্গল সেরকমই থাকে, 62 থেকে 66 দিনের মতো বকরি থাকে। তো সেই অবস্থায় থাকবে এবং বকরি হয়ে ও পুনরায় আবার সামনের দিকে গতি নেবে, কিন্তু প্রথম দিকে গতিবেগ খুব কম থাকবে। তারপর আস্তে আস্তে যত সময় যাবে আস্তে আস্তে ও ভেলোসিটি বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা সার্টেন টাইম বাদে ও পুনরায় 24শে ডিসেম্বর বেলা 12:20 মঙ্গল ফাইনালি মেষ রাশিতে প্রবেশ করবে এবং এটা ওর নর্মাল আবার গোচর শুরু হবে মেষ রাশি থেকে। যে মেষ রাশিতে 4 ডিগ্রির কাছাকাছি সময়ের জন্য ঢুকবে তার ফল এবং এর পরবর্তী 24শে ডিসেম্বরের পরের ফল, সেটার মধ্যে কিন্তু আকাশ আর পাতাল ডিফারেন্স থাকবে। দুই ক্ষেত্রে মঙ্গলের শক্তি সম্পূর্ণ ডিফারেন্ট হবে। যত আলোচনায় অ্যাডভান্সমেন্ট হবে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। মঙ্গল কিসের কারক প্রথম বুঝে নিন। মঙ্গল হচ্ছে সেনাপতি, মানে মঙ্গল ইজ দ্য জেনারেল। মঙ্গল কি? এনার্জি। মঙ্গল ইঞ্জিনিয়ারিং। মঙ্গল হাই ভেলোসিটির কারক। ও
অত্যন্ত গতি। মঙ্গল অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণের কারণ। মানুষের জীবন বা ত্বরণ কিন্তু নেগেটিভলি ইউজ হয়, যেটাকে আমরা বাংলায় মন্দন বলি। তো মন্দনও নেগেটিভ ত্বরণ, অর্থাৎ মানুষের ঊর্ধ্বগতি বা নিম্নগতি দুটোই কিন্তু গতি, এবং সেটা সময়ের সাথে পরিবর্তনশীল হয়, সেটা বাড়বে অথবা কমবে, দুটোই মঙ্গল রিপ্রেজেন্ট করে, এবং সেটা মানে তার পরিবর্তনের হারটা একটু বেশি থাকবে। মঙ্গল পাওয়ার। মঙ্গল আমাদের যত রকম এনথুজিয়াস্টিক কাজকর্ম আছে, অর্থাৎ কাজে উৎসাহ উদ্দীপনা, যত রকম একটু হঠকারী কাজ বলতে পারেন, চিন্তা ভাবনা না করে কাজ করার মানসিকতা, সেটা মঙ্গল তৈরি করে। হ্যাঁ, ইলেকট্রিসিটি। মঙ্গল একটা চার্জড ভিগিয়ার, মঙ্গল এক ধরনের, মঙ্গল চার্জ তৈরি করে আমাদের। তো অনেক সময় মঙ্গলকে ইলেকট্রিসিটি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যদিও ইলেকট্রিসিটির কারক মঙ্গল নয়, সেটা বুধের কারকতা যুক্ত এবং কিছুটা শুক্রের কারকতা যুক্ত। তবে ইলেকট্রিসিটির জন্য যে হিটিং এফেক্টটা হয়, অর্থাৎ জুল হিটিং এফেক্ট যেটা হয়, সেটার জন্য মঙ্গলের কারকতা আছে। যাই হোক, সেই বিষয়ে আমি এখন যাচ্ছি না। অ্যারোগেন্স, আমাদের যে ধরনের ক্রোধ, তার কারকতা হচ্ছে মঙ্গল। মোটিভেশনাল ফোর্স যেটা, অর্থাৎ আমি একটা রেজিমেন্টেড ফোর্স এবং একসাথে মিলে কিছুকে আক্রমণ করা, সেটা মঙ্গলের কারকতা। এই জন্য সেনাপতি বলেছি, কারুর কমান্ডিংয়ে, কোনো একজন সিওর আন্ডারে, কোনো একজন কমান্ডিং অফিসারের আন্ডারে সেই কাজটা হয়। এবার সেটাকে আপনি নিজের মতন করে ব্যাখ্যা করে নিতে পারেন। ফিয়ারলেসনেস, মঙ্গলের মধ্যে এক ধরনের অদ্ভুত নির্ভয়তা কাজ করে। যেন মঙ্গল আমাদের স্নায়ুকে নির্দেশ করে, আমাদের নার্ভকে নির্দেশ করে। মঙ্গল যাদের দুর্বল হয়, তাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পেরিফেরিয়াল পোর্শন, ভিতরের পোর্শন বৃহস্পতি নির্দেশ করে, পেরিফেরিয়াল পোর্শন মঙ্গল নির্দেশ করে। তো মঙ্গল যাদের দুর্বল হয় কোনো কারণে, বা মঙ্গল ওভার অ্যাক্টিভ হয় বা মানে লেস অ্যাক্টিভ হয়, তাদের কিন্তু নার্ভাস সিস্টেমে প্রবলেম হবে। আমি যখন নার্ভ নিয়ে আলোচনা করেছিলাম, বা একাধিকবার নর্মাল আলোচনার মধ্যে বিভিন্ন সূত্র বা টিকা যখন আসে, তখনও কিন্তু আমি একাধিকবার বলেছি, মঙ্গল দুর্বল মানে কিন্তু নার্ভকে গন্ডগোল করবে, অর্থাৎ নিজের ইমোশন, প্যাশন, নিজের যে স্বাভাবিক উদ্দীপনা, অর্থাৎ আমরা যে রেসপন্ড করছি, আমি কথা বলছি, রেসপন্ড করছি, এটা তো আমি নর্মাল কথা বলছি, যা শিখেছি তার একটা মিনিমাম এখানে আমি এক্সপ্রেস করছি। কিন্তু নর্মাল আমরা যখন একে অপরের সাথে কথা বলি, বা অনেকে কথা বলি, বা আমাদের যে সামাজিক ব্যবহারে যে রেসপন্ড করা, এটা কিন্তু মঙ্গল নির্দেশক, রেসপন্ড করা। এবং এই রেসপন্ডটা কীরকম হবে, সেটা কি খুব সোশ্যাল, সেটা কি খুব অ্যাগ্রেসিভ, সেটা কি খুব ভায়োলেন্ট, এই জাতীয় ওয়ার্ডগুলো, যেগুলোর সাথে আমাদের ইমোশনের অধিকতর মাত্রা যুক্ত, তার সাথে মঙ্গল যুক্ত, নর্মাল ব্যাপারের সাথে মঙ্গল যুক্ত নয়। অর্থাৎ দেখবেন কিছু মানুষ আছে খুব লাউডলি কথা বলে, কথা বলার সময় তাদের ভয়েস যেটা আছে সেটা খুব হাই থাকে। যাদের ভয়েসে মানে পিচ যাদের বেশি থাকে, তাদের গলা, মানে যারা পড়েছেন আর কি অল্প বিস্তর, পিচ যাদের বেশি থাকে তাদের লাউডনেসটা কম হয়। লাউডনেস যাদের বেশি হয় তাদের পিচটা, ফ্রিকোয়েন্সিটা তাদের বড় থাকে। তো মঙ্গলের ক্ষেত্রে কি হয়, মঙ্গল লাউডনেসকে, মানে ঢোল বাজানোর মতন আওয়াজ, মঙ্গল বাঁশির মতন আওয়াজ কিন্তু করে না, সেটা অন্য কারকতা যুক্ত আছে। ধরুন এখন তো ফাটানো নিষেধ আছে, পুজো আগে যখন নিষেধ অনেক কম ছিল বা একেবারেই ছিল না, তখন যখন বাজি ফাটতো, শব্দবাজি বিভিন্ন, তার যে আওয়াজ, সেটা মঙ্গলের কারকতা যুক্ত। অর্থাৎ কোনো কিছুর হঠাৎ করে একটা এক্সিউবারেন্স হওয়া, সেটা কিন্তু মঙ্গলের সাথে যুক্ত। এক ধরনের অবস্টিনেন্স, এক ধরনের জেদ, একগুয়েমি, লেগে থাকা, কিন্তু ইমপেশেন্ট, বারবার কাজ করবে, বারবার হতোদ্যম হবে, পুনরায় কাজ করতে যাবে, এবং কোনো কাজ, মানে হয়তো একটা বাড়িকে ঠেলে সরানোর চেষ্টা করবে, কিন্তু সে জানে যে সেই কাজটা করা কার্যত সম্ভব নয়, কিন্তু তবুও সে করে যাবে। মঙ্গলের মধ্যে এক ধরনের গোয়ার তুমি যাকে বলা যায়, সেই ধরনের একটা কারকতা কিন্তু কাজ করে, কিছুটা বুদ্ধিহীনতা কাজ করে, এর মঙ্গলের সাথে যুক্ত থাকে। এবং মঙ্গলের মধ্যে একটা জার্মেন্টেশন পাওয়ার আছে, যেটা খুব পজিটিভ জিনিস, অর্থাৎ প্রাণের সঞ্চার, সেটা জুপিটারের মধ্যেও আছে, এবং এই দুটোকেই নিয়ন্ত্রণ করে রবি। মঙ্গল কারেজকে নির্দেশ করে, আমাদের যে কোনো সাহস, ভিগিয়ার, আগেই বলেছি, যে কোনো এগিয়ে যাওয়ার ক্ষমতা, সেটা তৈরি করে, কোনো কাজের সাথে স্টিক করে থাকার প্রবণতা।
আমি জানি আমি ফেল করব ওখানে গেলে, তবুও মঙ্গলের লোক কিন্তু যাবে, এবং সে ডিফিটেড হবে, এবং ব্যাডলি ডিফিটেড হবে, ইনজিওর্ড হবে, একটা ক্ল্যাশ হবে, একটা সিঙ্ক ক্রিয়েট হবে। হ্যাঁ, মানে যে কোনো জিনিসকে সিঙ্ক ক্রিয়েট করতে মঙ্গল খুব ভালো পারে, এবং তার সাথে যদি কোনো কারণে রাহু কানেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু মানে সোনায় সোহাগ আর কি যাকে বলা যায়। এবং ব্রেক অফ পেশেন্স বারবার হবে, কিন্তু তবুও তারা স্টিক হয়ে থাকে। এটা মঙ্গলের বেসিক ক্যারেক্টার। তো মঙ্গল এখন কোথায় ঢুকছে? মীন রাশিতে ঢুকছে। মীন রাশিতে ঢুকে বকরি হওয়ার জন্য তৈরি হচ্ছে। বকরি মঙ্গল মীন রাশিতে হবে না, বকরি হবে ও মেষ রাশিতে গিয়ে। মেষ রাশিতে 3°57' ঢুকে, যেটা আগেই বলে দিলাম হবে। কিন্তু মীন রাশি থেকে ও আস্তে আস্তে গতি কমতে 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 ও প্রায় 34° পরে গিয়ে ও বকরি হবে। তো এইখানে কি ফল দেবে? মীনের প্রকৃতি কি? মীন হচ্ছে অত্যন্ত অন্তর্দৃষ্টি সম্পন্ন একটা ঘর, ইনসাইড ভিশন থাকবে। মীন মনে রাখবেন শনির দ্বিতীয় ঘর বা কালপুরুষের দ্বাদশ ঘর, যেটাকে আমরা মোক্ষ বলি, স্যালভেশনের সাথে তুলনা করি। কারণ তার দ্বাদশ ঘর হচ্ছে কুম্ভ রাশি, যেটা শনির মূল ত্রিকোণ ঘর, অর্থাৎ মীনের দ্বাদশ ঘর হচ্ছে কুম্ভ রাশি। সেটা মানে তার দ্বাদশ ঘরও শনিকে রিপ্রেজেন্ট করছে। তো মীন থেকে আমাদের অত্যন্ত ইনসাইড ভিশন নির্দেশ করে। মানে একটা মানুষ, অনেক মানুষকে দেখবেন যে 25 বছর বয়সে তার মধ্যে এত অত্যাধিক পরিমাণে ইনসাইড ভিশন আছে, তার মধ্যে এত হাই স্পিরিচুয়াল পোটেনশিয়াল আছে যে তার কোনো মেটেরিয়াল ডিমান্ড নেই, কারণ সে জানে মেটেরিয়াল জিনিসটা বেশিক্ষণ আমার সাথে স্টিক থাকবে না, সুতরাং ওটার পেছনে আমার দৌড়ে কোনো লাভ নেই। এই একদম অন্তিম যে একটা মানুষের লক্ষ্য, সেই লক্ষ্যটা কিন্তু মিনের ঘরের একটা কারকতা, ডিপ ইনসাইড ভিশন। এটা মিনের একটা বেসিক জায়গা। হ্যাঁ, এবং আউটার স্পিরিচুয়াল কিন্তু আউটার পোর্শনটা, ইনার পোর্শন নয়। বারবার বলেছি বৃহস্পতি কিন্তু প্রথম দিকে মেটেরিয়াল নলেজ দেবে, এবং বৃহস্পতি যত ডিপ ঢুকবে তত আস্তে আস্তে, অর্থাৎ শনির যত কাছাকাছি যাবে তত ও স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের দিকে, স্পিরিচুয়াল এনলাইটমেন্টের দিকে নিয়ে যাবে। স্যাটার্ন আলটিমেটলি নিয়ে যায়, কিন্তু বৃহস্পতি তার রাস্তাটা, তার পেভমেন্টটা তৈরি করে। তো বৃহস্পতি এই জন্য দেখবেন বোথ দ্য স্যাটার্ন রুমস, দুটো বিং কাভার্ড বাই দ্য জুপিটার রুমস, দুটো শনির ঘরের দুদিকে দুটো বৃহস্পতির ঘর দিয়ে বাউন্ডেড আছে। এটাই তার মেন কারণ। অ্যাসপিরেশন খুব বেশি থাকে, কিন্তু ডিজায়ার নয়, অ্যাসপিরেশন মানে একদম সদ ইচ্ছা এবং তার ক্ষমতা অনুযায়ী ইচ্ছা। রিডিং হ্যাবিট থাকে, এবিলিটি থাকে, কারণ বই সে পড়বে, শাস্ত্র পড়বে, পণ্ডিত হবে। পণ্ডিত না হলে সে পরের স্টেপে যেতে পারবে না, স্পিরিচুয়ালিটিতে সে যেতে পারবে না। কিছু মানুষ জন্মগতভাবে পণ্ডিত হয়, কিন্তু এই ঘরের প্রকৃতি হচ্ছে পড়ে পণ্ডিত হওয়া বা শুনে পণ্ডিত হওয়া বা কিছু জ্ঞানী মানুষের সংস্পর্শে এসে পণ্ডিত হওয়া। সহ্য শক্তি মারাত্মক থাকবে, পেশেন্স খুব বেশি থাকবে মীন রাশির মধ্যে, ভালো শ্রোতা হবে, খুব ভালো লিসনার হবে। মঙ্গলের লস স্থান এটা, অর্থাৎ মেষ রাশির 12th হাউস, সুতরাং মঙ্গলের এটা কিন্তু ঘাটা স্থান বেসিক্যালি। এবং মঙ্গলের যে গুণ আছে তার সম্পূর্ণ বিপরীতধর্মী গুণ মীন রাশিতে আছে। মীন রাশির মধ্যে প্রচণ্ড ধৈর্য থাকবে, লং রেস মানে অনেক দূরের ঘোড়া যাকে বলি না, যে অনেক 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 দূর পর্যন্ত এ যাবে, এর ছোট রেস ও লড়বে না, সেই জাতীয়। জ্ঞান এবং বুদ্ধির দ্বারা প্রতিভাত হওয়া, অর্থাৎ সে অ্যাডমায়ার্ড হবে সমাজে, প্রতিষ্ঠিত হবে তার জ্ঞান এবং বুদ্ধির দ্বারা, সে অন্য কোনো শক্তি দ্বারা হবে না, যে তার ফিজিক্যাল মারাত্মক স্ট্রেংথ বা সে তাকে দেখতে খুব সুন্দর হতেও পারে, নাও হতে পারে, সেটার কোনো মানে নেই, অ্যাকচুয়ালি তার কোনো ইউটিলাইজেশন নেই। কিন্তু এখানে যে হবে সেটা কোয়ালিটি দ্বারা হবে, সে সম্পূর্ণ। নাম্বার 7 হচ্ছে ডিপ্লোম্যাটিক হবে প্রচণ্ড পরিমাণে, অর্থাৎ সে কথা কম বলবে, শুনবে কম, রিয়্যাক্ট করবে কম। রিয়্যাক্টের প্রথম কারণই হচ্ছে যত তামসিক গুণসম্পন্ন লোক হবে তত বেশি রিয়্যাক্ট করবে, যত সাত্ত্বিক লোক হবে তত রিয়্যাক্ট কম করবে। রেসপন্ড এবং রিয়্যাক্ট দুটো কিন্তু এক জিনিস নয়, আমি বারবার বলছি। রিয়্যাক্ট করা হচ্ছে বুধের কারকতা, রিয়্যাক্ট করা কিছুটা মঙ্গলের কারকতা, তবে মঙ্গল মূল রেসপন্ড করে, মূল রেসপন্ড স্যাটার্ন করে। 10টা কথার একটা নাটশেল বানিয়ে একটা ছোটতে উত্তর দেয়, সেটা শনি করে।
যারা অতিরিক্ত কথা বলে, যাদের মধ্যে হ্যাবিট আছে টকেটিভ, যাকে বাংলায় বাচাল বলে, সেই জাতীয় প্রকৃতি যেটা আছে, মিনের প্রকৃতি তার সম্পূর্ণ উল্টো। মিন হচ্ছে ডিপ ইনসাইট থাকবে, লোককে বুঝিয়ে বলবে, বুঝিয়ে বলার সময় অনেকটা কথা বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সে বাচাল নয়, দূর দূর পর্যন্ত নয়। যে কোনো অকাল্ট সায়েন্স, অর্থাৎ আমাদের যেটা সমুদ্র বিজ্ঞান, যে কোনো স্পিরিচুয়াল ফোর্সের দিকে এদের একটা অসম্ভব প্রগাঢ় নলেজ থাকবে, খুব সিনসিয়ারিটি থাকবে, সময় জ্ঞান থাকবে, একটু স্লো হবে কিন্তু অত্যন্ত সময় জ্ঞান থাকবে, কাজের মধ্যে খুব পারফেকশন থাকবে, যে কোনো কাজ খুব ধীরে স্থৈর্যের সাথে ঘটানোর চেষ্টা করবে। এবার আপনি বুঝুন, এরকম একটা ঘরে যদি ঘরটাকে আমরা একটা বাড়ি হিসাবে ধরে নিই এবং মঙ্গলকে কোনো একটা ব্যক্তি হিসাবে ধরে নিই, মঙ্গল অবশ্যই একজন ডেমিগড, তো অবশ্যই ব্যক্তি হিসাবে তাকে খানিকক্ষণের জন্য কল্পনা করা যেতে পারে তর্কের খাতিরে। তো সেই হিসাবে তিনি এমন একটি বাড়িতে ঢুকছেন যেটা প্রথমে মঙ্গলের চরিত্র বলেছি এবং তারপরে বৃহস্পতির ঘরের চরিত্র বললাম, মীন রাশি, তো সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্র। আপনারা অনেক সময় বলেন না যে মঙ্গল বৃহস্পতি বন্ধু হয়, অমুক হয় তমুক হয়, কি করে বন্ধু হবে? দুটো বিপরীতধর্মী লোক কোনোদিন বন্ধু হতে পারে? খুব রেয়ার হয় এরকম বন্ধুত্ব, যদি হয় সেটা খুব রেয়ার বন্ধুত্ব হবে। তো মীন রাশিতে ঢুকে মনে রাখবেন, যার ঘর তার ক্ষমতা বেশি থাকে, সব সময় মনে রাখবেন, যার ঘর, স্যাটার্ন বাদে অন্য যে প্ল্যানেট যার ঘরে ঢুকবে তার কারকতা সবসময় বেশি থাকবে, অর্থাৎ সেই গ্রহ তাকে কন্ট্রোল করার চেষ্টা করবে তার মতো। কিন্তু মঙ্গলের যেটা সব থেকে বড় ব্যাপার, মঙ্গল ভাঙবে তবু মজ খাবে না, এটা হচ্ছে মঙ্গলের প্রকৃতি, অর্থাৎ মঙ্গল মাথা নিচু করবে না। এবং এটা এক ধরনের পজিটিভ বা নেগেটিভ দুটোই আপনি আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি বিচার করতে পারেন। তো মঙ্গল এই ঘরে ঢুকে যেটা প্রথম তৈরি করবে, এটা অ্যাবারেশন তৈরি করবে। ফার্স্ট অফ অল আজকে রাতেই ঢুকবে, ঢোকার কিছুদিনের মধ্যে থেকেই বুঝতে পারবেন। আমি যেই টাইমটার কথা বলছিলাম যে এই বছরের শেষ ফেজটা একটু বেশি রকম খারাপ আছে, বেশি রকম খারাপ, কিন্তু আমি যেটা বলছি সেটা দুদিক থেকেই, সেটা মার্নিন জ্যোতিষের সাপেক্ষেও বলছি, প্রাকৃতিকভাবেও সময়টা খারাপ আছে, খারাপ যাবে, ব্যক্তিগত স্তরেও বলছি, একদম ব্যক্তিগত হরোস্কোপ ধরেও বলছি, কারণ মঙ্গল আমাদের নার্ভকে কন্ট্রোল করে। আমরা কেন আমাদের নিজেদেরকে সব থেকে উন্নত প্রজাতি বলি অন্যান্য প্রাণীদের সাপেক্ষে? কারণ আমাদের চিন্তা করার শক্তি আছে, আমাদের ভগবান কনসেন্স দিয়েছে, অত্যন্ত হাই লেভেল অফ কনসেন্স। অন্তত পৃথিবীতে যত প্রাণী বেঁচে আছে তার মধ্যে আমরা নিজেদের ধরে নিয়েছি, নিজেদেরই নিজেরা ডিগ্রি দিয়েছি যে আমরা হাই লেভেল অফ কনসেন্সের প্রাণী। তো যাই হোক, আমরা যদি ঠিকই ধরে নিই যে আমরা ঠিকই ধরেছি, তাহলে আমাদের এই হাই লেভেল কনসেন্সটা কি করে হয়েছে? আপনারা একজন বিজ্ঞানীকে চেনেন, আমি শুধু নাম বলছি না, দেখবেন তিনি প্রায় যখনই দেখেছেন, আজ তিনি গত কয়েক বছর হুইল চেয়ারে বসে থাকতেন, তার শরীরের কোনো অঙ্গই তিনি নড়াতে পারতেন না, প্যারালাইজড ছিল তার শরীর, হ্যাঁ, বিকলাঙ্গ ছিল, তিনি শরীর নড়াতে পারতেন না, শুধু মাথাটা কাজ করতেন, তার সামনে একটা সুপার কম্পিউটার টাইপের থাকতেন, তার একজন অ্যাটেন্ডেন্ট থাকতেন, তিনি যেরকমভাবে তাকে কমান্ড করতেন, তার কমান্ড তিনি বুঝতেন, সেটা ভার্বাল বা নন ভার্বাল যাই হোক, সেই অনুসারে তিনি কাজ করতেন, কিন্তু তিনি এটা কাজ করাতে পারতেন। আমি সেই কারণে রাহুর গুরুত্বকে সবসময় দিই, যে রাহুর শুধু এইটুকু অংশ আছে, তার মানে চিন্তা করতে পারে, এবং চিন্তা মানে ডেমন মানে সে দুষ্ট চিন্তা করবে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমাদের শরীরের সব থেকে এলিট পোর্শন হচ্ছে এই অংশটুকু, এটাকে আমরা সিপিইউ বলি। আমাদের যত চিন্তায় যে হাতটা নাড়াচ্ছি, এই মস্তিষ্কই তো কমান্ড করছে হাতটা নাড়ানোর জন্য। আমার যদি হাতটা নাও থাকতো তাহলেও তো কমান্ড করতো, নেই, তার না থাকলে নাড়াতে পারতাম না, কিন্তু কমান্ড তো আসতো। তো কমান্ড আলটিমেটলি মস্তিষ্ক করে, মস্তিষ্ক মানে নার্ভ করে। মঙ্গল যখন ডিস্টার্ব হবে, আমাদের মস্তিষ্ক অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হবে। নার্ভাস সিস্টেম যখন ডিস্টার্ব হবে, তখন আমাদের যে কোর্স অফ অ্যাকশন সেটা সম্পূর্ণ প্রবলেমেটিক হয়ে যাবে। অর্থাৎ আমাদের কাজকর্মর মধ্যে আমরা প্যারিটি লস করব, আমাদের যে মঙ্গলের প্রকৃতি, সেই প্রকৃতিগুলোর এখানে প্রতিভাত হবে, অ্যাবারেশন হবে। বারবার বলছি, মঙ্গল কারুর দ্বারা কখনো দমতে চায় না, মঙ্গলকে দমানো যায় না। ঝাল হওয়ার মতো, দেখবেন ঝাল খাওয়ার পরে আপনি যতই মিষ্টি খান না কেন, ঝালের অনুভূতিটা অনেকক্ষণ রয়ে যাবে। মঙ্গল তামসিক প্রবৃত্তি, তো কলিযুগে তামসিক প্রবৃত্তিকে দমানো অলমোস্ট ইম্পসিবল, অলমোস্ট নয়, ইম্পসিবল। শাস্ত্র সেটাকে প্রিভেল করে না, শাস্ত্রের ওপরে
তো আর যেতে পারবো না, কারণ সেটা বেদবাক্য। তো মঙ্গল যেটা করবে এখানে এসে আমাদের চিন্তা ভাবনা, আমাদের কোর্স অফ অ্যাকশন, আমাদের মধ্যে অ্যারোগেন্স, আমাদের মধ্যে ধৈর্যচ্যুতি, আমাদের মধ্যে অল্প কথায় রেগে যাওয়া, আমাদের মধ্যে রিয়্যাক্ট করা, মুখ দিয়ে খারাপ কথা বেরিয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া ছোটোখাটো ব্যাপারে, এবং লোকের সাথে অল্টারকেশনে চলে যাওয়া, কোয়ারেলসাম মেন্টালিটি, এই জিনিসগুলো মঙ্গল ডেভেলপ করবে এখান থেকে। নাম্বার 2 হচ্ছে শনির তৃতীয় দৃষ্টি থাকবে মঙ্গলের এর ওপরে। এবং মনে রাখবেন, মঙ্গল তো ম্যাক্সিমাম সময়টা মীন রাশিতে থাকবে। মেষ রাশিতে যে 4 ডিগ্রির কাছাকাছি পর্যন্ত বকরি হয়ে থাকবে, সেই সময়টা কিন্তু খুব অল্প সময়। তো মেষ রাশিতে ওইটুকু কেতুর নক্ষত্রটুকু বাদ দিলে মঙ্গল বকরি থাকাকালীন বা মার্গী থাকাকালীন, এখন যে যেতে যেতে যাবে, এবং শেষের দিকেও ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সটাও বুধের নক্ষত্রে থাকবে। মঙ্গল এবং বুধের যখনই কোনোভাবে কোনো যোগ হয়, সেই যোগটাকে খুব ভালো যোগ বলা যায় না। মঙ্গল বুধের যোগ কখনো ভালো হয় না, কোনো অবস্থাতে না। হাওয়া এবং আগুন কখনো একে অপরের বন্ধু হতে পারে না, তারা চিরশত্রু, এটা প্রাকৃতিকভাবে একদম প্রমাণিত। সুতরাং এটাকে এটা প্রিভেলিং হবেই, নেগেটিভ। তার উপরে শনির দৃষ্টি থাকলেও শনি মঙ্গলকে কন্ট্রোল করতে পারবে না। স্যাটার্নের যে প্রকৃতি থাকবে, স্যাটার্ন রবির নক্ষত্রে আছে, স্যাটার্ন অনেক নিচের দিকে আছে ঘরের, অর্থাৎ মকর রাশির প্রথম দিকে আছে, প্রথম দুটো নবাংশের মধ্যে এখন থাকবে। আমি হিসেব করে দেখেছি যে যেদিন মঙ্গল বক্র ত্যাগ করবে, অর্থাৎ 14ই নভেম্বর, সেদিন শনি থাকবে 2 ডিগ্রি 51 মিনিটে। তাহলে বুঝতেই পারছেন সেটাও মকরের নবাংশেই কার্যত থাকবে। তার মানে এখন তো অলরেডি যদি নবাংশ বিচার করেন, শনি এখন কুম্ভ রাশির নবাংশে রয়েছে। তো স্যাটার্ন কুম্ভ মকর, এই দুটো নবাংশের মধ্যেই কিন্তু মঙ্গলের এই পুরো মার্গী থেকে বকরি, বকরি থেকে মার্গী হওয়া, এই পুরো প্রসেসটা, অর্থাৎ মীন রাশি এবং মেষ রাশির প্রথম 3 ডিগ্রি 57 মিনিট পর্যন্ত এই যে মঙ্গলের গোচর, এটা কিন্তু শনির বেসিক্যালি দুটো নবাংশের মধ্যেই থাকবে। তো শনি এই জায়গায় এসে মঙ্গলের মতো তামসিক একটা প্রবৃত্তিকে কন্ট্রোল করার চেষ্টা করবে, কিন্তু কন্ট্রোল করতে পারবে না, টেকনিক্যালি পারবে না। আপনারা নিজেরাই এক্সপিরিয়েন্স করবেন, পারবেন না। এবার বুঝে নিন, আমি যেদিন মাঙ্গলিক আলোচনা করেছিলাম, আলোচনাগুলো যখন করি তার কারণ আছে। আমি বলেছিলাম যে মীন রাশিতে যদি কখনো মঙ্গল থাকে, মনে রাখবেন মীন রাশিতে মঙ্গল এবং বকরি মঙ্গল, এই মঙ্গলের অবস্থান কিন্তু নার্ভের জন্য একেবারেই ভালো নয়, একেবারেই ভালো নয়। কারণ বুধ অনেক মানুষকে আমি প্রশ্ন করতে দেখেছি, যারা প্রশ্ন করেন জানার জন্যই করেন যে বুধ কি নার্ভের সাথে যুক্ত। নার্ভের সাথে অ্যাকচুয়ালি যুক্ত, নার্ভের যে কানেকশন, বুধ যে কোনো রকমের কানেকশনের সাথে যুক্ত। বুধ ইজ আ মেসেঞ্জার। এখন বুধ বকরি হবে, আজকে হয়ে যাবে খানিকক্ষণের মধ্যে। তো দেখবেন সমস্ত 4-5 দিন আগে থেকেই যত কোঅর্ডিনেশন, সেগুলো ডিস্টার্ব করবে। ফোন দেখবেন 2-3 বার, এমনিতেই ফোন এখন খুব ডিস্টার্ব করে, এত বেশি লাইন হয়ে গেছে, তার একটা হয়তো কারণ হতে পারে। দেখবেন ইন্টারনেট ডিস্টার্ব করবে, কমিউনিকেশন ডিস্টার্ব হবে। আপনি একটা কথা বলবেন, সে কথার উল্টো মানে বুঝবে। তার কারণ হচ্ছে মঙ্গলের দৃষ্টি থাকবে বুধের ওপরে। মঙ্গল মীন রাশিতে ঢোকা মাত্র তার 4র্থ দৃষ্টি থাকবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে অলরেডি আগামী 2-2.5 দিন পরেই ওখানে একটি গ্রহণ হতে চলেছে, যা নিয়ে আলোচনা করেছি বা আপনারাও অবগত আছেন প্রত্যেকে। তো এই গ্রহণ চলাকালীন রবিকে যে এনার্জি দেওয়া, সেই এনার্জি দেওয়াটা কিন্তু অনেকটা মঙ্গল দেবে। বাট অ্যাকচুয়ালি যত এনার্জি দিন, এটা প্রাকৃতিকভাবে এটা সত্য যে রাহুর যে নেগেটিভ শক্তি, সেটা কিন্তু রবি সামহাউ অ্যাভয়েড করতে পারবে না। রবিকে এই কদিন ফেস করতে হবে, অলরেডি স্টার্ট হয়েছে, এবং এটা আরও মোটামুটি ধরুন 8 দিন মতন থাকবে। আজকে 18 তারিখ, 26 তারিখ পর্যন্ত থাকবে, মানে রবিকে আরও 8 ডিগ্রি যেতে হবে। গেলে পরে যেই না মোটামুটি 6-7 ডিগ্রির ডিফারেন্স হয়ে যাবে রাহুর থেকে, তখন পারবে। মঙ্গল চেষ্টা করবে রবিকে পাওয়ার দেবে, কিন্তু মঙ্গল তো রাহুকেও পাওয়ার দেবে। মঙ্গল যত না বেশি রবিকে পাওয়ার দেবে, তার থেকে বেশি রাহুকে খারাপ কাজ করার জন্য পাওয়ার দেবে, বুধকে পাওয়ার দেবে খারাপ। বুধকে বেশি পরিমাণ, বুধের মধ্যে এমনি গরম ভাব আছে, সেই গরম ভাব আরও বেশি প্রজ্বলিত হবে।
তার ফলে রবি কিন্তু কোনোভাবেই ওখান থেকে এসকেপ করতে পারবে না। রবি এসকেপ করার লোক না, রবি রাজা, রবি ফেস করবে। রবি হারলেও রবি ফেস করবে, কারণ রবি পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার লোক নয়। রবি একজন সোলজার, এবং সোলজার মানে তিনি হচ্ছেন রাজা, যে সে সোলজার নয়, একদম টপ বস, কিং। তো সে কোনোদিন পেট দেখিয়ে পালানোর লোক নয়। সে ওনডেড হবে, এবং সেই ওনডেডের এফেক্ট আমাদের কম বেশি সবাইকে ভোগ করতে হচ্ছে, এবং হবেও, আর কয়েকদিন হবে। কিন্তু মঙ্গল কিছুটা চেষ্টা করবে, বাট পুরোটা মঙ্গল পারবে না। এবার যে বিষয়গুলো আমি বলিনি, শারীরিক এবং মানসিকভাবে কিন্তু পঙ্গুত্ব করবে। এখানে মানসিক পঙ্গুত্বটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করবে মঙ্গল। আমাদের চিন্তা শক্তি সব কিছুর মধ্যে এক ধরনের কৃশতা, এক ধরনের নিকৃষ্টতা মঙ্গল তৈরি করে। মঙ্গল কিন্তু খুব নিকৃষ্ট প্ল্যানেট, মনে রাখবেন। মঙ্গলের চিন্তাধারা খুব নিকৃষ্ট। মঙ্গল উৎকৃষ্ট প্ল্যানেট নয়। মঙ্গলের যতই কারেজ থাক, যতই যা থাক, মঙ্গল কিন্তু উৎকৃষ্ট প্ল্যানেট নয়। মঙ্গল চূড়ান্ত তামসিক প্ল্যানেট, চূড়ান্ত। যদি প্ল্যানেট না হতো তাহলে রাহু আর মঙ্গল অলমোস্ট ইকুইভ্যালেন্ট হতো। শুধু প্ল্যানেট বলে তাকে একটা ডেমিগডসের মর্যাদা ভগবান দিয়েছেন, তিনিই বানিয়েছেন, তিনি দিয়েছেন। কিন্তু রাহুকে সেটা দেননি। রাহু সিউডো। নিজের জেদ এবং একগুয়েমির জন্য পারিবারিক অশান্তি হবে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে মঙ্গল কিন্তু ওখান থেকে অষ্টম দৃষ্টি দেবে শুক্রের ঘরে। তার জন্য পরিবারে কিন্তু একটু কনফ্লিক্ট হবে। কথাবার্তার উপরে খুব নিয়ন্ত্রণ রাখবেন, অল্টারকেশনে যাবেন না। বিতর্কিত কথা বললে চুপ করে যাবেন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। মানুষের মধ্যেই ঈশ্বর কন্ট্রোলার দিয়ে দিয়েছে, আমাদের ব্রেন। সেটাকে অ্যাপ্লাই করুন। অ্যাম্বিয়েন্সে ঢুকবেন না, তাহলে এই প্রোগ্রামটা করার কি মানে হয়? যদি অ্যালার্ট হয়ে তার একটা মিনিমাম রিফ্লেকশন যদি মানুষের মধ্যে না হয়, তাহলে তো কোনো মানে নেই। কোনো ফটকা ব্যবসা, স্পেকুলেটিভ ব্যবসায় পয়সা বিনিয়োগ করবেন না। স্পেশালি যদি খারাপ দশা থাকে, যার যার রেসপেক্টিভ ছক যেরকম আছে, করবেন না, তাহলে কিন্তু সম্পদ হানি হবে। অত্যন্ত মানসিক এবং স্নায়ুগত সমস্যা বাড়বে, এবং অনেক স্যাক্রিফাইস করতে হতে পারে এরকম সিচুয়েশন। বিশেষ করে ফিমেলদের, যেটা আমাদের একটা নর্মাল ব্যাপার, ফিমেলদের কিন্তু স্যাক্রিফাইস করার একটা মেন্টালিটি হতে পারে। অনেক কাজ করছি কিন্তু তার মিনিমাম একটা রেকগনিশন। কেউ একবার জিজ্ঞাসা করছে না যে আপনি খেয়েছেন বা তুমি খেয়েছো, একটু বিশ্রাম নাও 2 ঘন্টা, এতটা পরিশ্রম করলে নোবডি উইল কেয়ার, এরকম একটা সিচুয়েশন। এবং সেটা কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি করবে। হ্যাঁ, অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ হয়ে যাবে। এই মঙ্গলের মধ্যে তো ইমোশন আছে। অ্যাঙ্গার তো ইমোশনেরই একটা বহিঃপ্রকাশ, কিন্তু নেগেটিভ বহিঃপ্রকাশ। ইমোশনের বেসিক্যালি কোনোই পজিটিভ জিনিস নেই। যতই লোকে বলুক ক্রিয়েটিভ, ইমোশন থেকে ভুলভ্রান্তি বেশি হয়, এটাই কিন্তু পরীক্ষিত। আমি এত কবি নই, আমি সেই জায়গায় বলতে পারবো না, আমার স্পেশালাইজেশন নেই। কিন্তু আমি এটুকু বলছি, ইমোশন থেকে কিন্তু বেসিক মানুষ যদি তাকে কোনো কিছুই যদি মাত্রার থেকে অধিক হয়, সেটা মানুষের ক্ষতিই করে। মানুষের বলে না, যে কোনো বস্তুরই ক্ষতি করে। নিজের হঠকারিতার জন্য কর্মহানি বা মানহানি হতে পারে। ছোটোখাটো বিষয়ে বিবাদ বিসম্বাদ জড়িয়ে থাকবেন না, অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করুন। বয়স যাদের 55-র বেশি আছে, তারা সন্তান সন্ততি নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় ভুগবেন, স্পেশালি যদি খারাপ দশায় থাকেন, বা ছক যদি এই মুহূর্তে খারাপ সিচুয়েশনে থাকে। দশাগত সাপোর্ট যদি না থাকে, মানে তাহলে কিন্তু সাবধানে থাকবেন। দশাগত সাপোর্ট যদি থাকে, যে কোনো বয়সী হোক, তাহলে কোনো দুঃসাহসিক কর্ম করে খ্যাতি লাভও করতে পারেন। আবার দশাগত সাপোর্ট থাকে। নেগেটিভলি মাঙ্গলিক ছক, মাঙ্গলিক হলেই হবে না। আমি আগের দিনই বলেছি যে মাঙ্গলিক যোগ কিন্তু অ্যাভারেজ পাওয়া যায়, কিন্তু মাঙ্গলিক যে ত্রুটি, মাঙ্গলিক যেটাকে আমরা বলি মাঙ্গলিক দোষ, সেই দোষ কিন্তু খুব কম সংখ্যক ছকে থাকে। আমার মাঙ্গলিকের অনুষ্ঠানটা পারলে একবার দেখে নেবেন, বা আপনারা অনেকেই জানেন। সেই সমস্ত ব্যক্তিরা আছেন, বিশেষ করে জাতিকারা যারা আছেন, তারা স্বামীর স্বাস্থ্য এবং স্বামীর সম্পদ, সেই বিষয়ে কিন্তু গার্ড করার চেষ্টা করবেন। যতক্ষণ মেশে থাকবে, আমি একটা প্রাইমা ফেসি বলছি, প্রোগ্রামের একটা পরবর্তী এডিশনও হবে, কিন্তু সেটা আমি কিছুদিন পরে করব। মেশে থাকাকালীন কিন্তু উচ্চাভিলাষ বাড়িয়ে দেবে, অর্থাৎ ডিজায়ার বাড়িয়ে দেবে। মঙ্গলের এটা বেসিক। মঙ্গল খুব বোস্টিং করতে পারে, অর্থাৎ আমি বিরাট বড় একটা লোক, এটা মঙ্গলের মধ্যে, সব মঙ্গলের ক্যারেক্টারের মধ্যে এটা থাকে। আমি যা পারি তা কেউ পারে না, এরকম একটা মেন্টালিটি মঙ্গলের মধ্যে থাকে। এটা শুক্রের মধ্যেও থাকে, কিন্তু শুক্র এটা কৌশলে প্রকাশ করে, কিন্তু মঙ্গল সেটা চিৎকার করে করে প্রকাশ করে। আগের দিনই কিছুক্ষণ আগেই বলেছি যে মঙ্গল এর মধ্যে লাউডলি কথা বলার
একটা প্রবণতা থাকে। শুক্র সেই কথাটা খুব সাবমিসিভ ওয়েতে বলে, কিন্তু দুজনের মোডাসটা একই থাকে, প্রকৃতিটা এক থাকে। মেষে থাকাকালীন উৎসাহী, সাহসী, হঠকারী, ফলহীন পরিশ্রম, অ্যাবর্টিভ ওয়ার্ক করার একটা মেন্টালিটি তৈরি হবে। সংযম, একাগ্রতা এবং ধীরতার অভাব থাকবে এই সময়। কিন্তু অসদুপায়ে অর্থাগম হওয়ার যোগ আছে, চিট করে কাউকে মিথ্যে কথা বলে এরকম করে অর্থাগম হওয়ার যোগ আছে। উচ্চাভিলাষ এবং ফলস্বরূপ সংসারে কিন্তু অশান্তি হবে, কারণ 7th দৃষ্টি শুক্রের ঘরে থাকবে এবং তার দ্বিতীয় অষ্টম দৃষ্টি মেষ রাশিতেও থাকবে, সেটাও কিন্তু খুব ভালো নয়, কারণ শুক্রের ওটা মার্কেশ আছে, সেই হিসাবেও কিন্তু ভালো জায়গায় দেবে না। অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানিও হতে পারে, বিশেষ করে যারা খারাপ দশায় আছেন। হঠকারিতে যদি খারাপ দশা থাকে সেটা কিন্তু অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু আর ডেথ হয়ে যেতে পারে, এত শারীরিকভাবে কষ্ট দিতে পারে। কোনো নিকৃষ্ট বা কোনো অসৎ সঙ্গের সাথে যুক্ত হওয়ার কিন্তু যোগ আছে, বিবাদ বিসম্বাদ এবং এর থেকে কোনো আইন ঘটিত সমস্যা আসতে পারে। এই লাস্ট প্রশ্নটা বলে দেব, দুটো জিনিস। একটা হচ্ছে দুর্ঘটনার যোগ এই সময় প্রচণ্ড থাকবে, খুব বেশি পরিমাণে থাকবে। যাদের ছকে যেরকম আছে তারা সেই পরিমাণে প্রিকশনারি মেজার নিয়ে চলবেন। বোন ব্রেকিং, লিগামেন্টে চোট, মাথায় আঘাত, হাই ব্লাড প্রেশারের সমস্যা, ঘুমের সমস্যা, তার সাথে স্নায়ু জাতীয় কিছু সমস্যা দেবে, দুর্ঘটনা জাতীয় সমস্যা। যাদের একটু রেকলেস চলাফেরা করার মানসিকতা আছে তারা কিন্তু করবেন না। এবং প্রাকৃতিক বিপর্যয়, যে ঘটনাগুলো আমি অলরেডি কিছুদিন আগে বলেছি, ভূমিকম্পের প্রবণতা আছে বা অন্যান্য যে জাতীয় প্রবণতাগুলো আছে, ভূমিধস, অতিরিক্ত বৃষ্টিপাতের প্রবণতা, স্পেশালি নর্দার্ন ইন্ডিয়ার বেল্টের জায়গায় কিন্তু বেশি প্রবণতা আছে এখানে। এই জায়গাটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। যদিও মঙ্গলের অবস্থান কিন্তু ঠিক উত্তর দিককে রিপ্রেজেন্ট করছে না পুরোপুরি, মানে দুটো ঘর নিয়ে যেহেতু থাকছে, তবুও বলছি অন্যান্য প্ল্যানেট যেহেতু রিপ্রেজেন্ট করছে, সুতরাং বৃষ্টিপাত কিন্তু এই রিজিয়ানে অত্যাধিক পরিমাণে বেশি হবে এবং তার সাপেক্ষে কিছু ক্ষয়ক্ষতিও মানুষের ওঠাতে হবে অতিরিক্ত বৃষ্টির জন্য। এবং বুধ যতক্ষণ পর্যন্ত বক্রত্যাগ না করছে, অর্থাৎ 12ই জুলাই, তার মোটামুটি 3-4 দিন পর পর্যন্ত সিচুয়েশান কিন্তু অ্যাজ এ হোল বৃহস্পতির সাপোর্ট আপনারা পাবেন না। বৃহস্পতি যেই না আবার মূল ত্রিকোণে ঢুকবে, মূল ত্রিকোণে ঢুকে মঙ্গলের ঘরে দৃষ্টি দেবে, অর্থাৎ মেষ রাশিতে, তখন মঙ্গল কিছুটা সাবমিসিভ হবে। বাট বারবার বলছি, মঙ্গলকে কিন্তু কেউ দমাতে পারে না। মঙ্গল প্রচণ্ড তামসিক প্রবৃত্তযুক্ত একজন ডেমিগড, সুতরাং তাকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে নিজের ধ্যান, যোগা, যে যেরকম গুরুমন্ত্রে দীক্ষিত আছেন, যদি নাও থাকেন, যদি করে নিতে পারেন সেটা ভালো। অর্থাৎ নিজের মন, স্নায়ু অর্থাৎ মস্তিষ্ককে কন্ট্রোল করুন। মস্তিষ্ককে যত কন্ট্রোল করতে পারবেন মঙ্গলের অ্যাম্বিয়েন্সের থেকে, তত বাইরে থাকতে পারবেন এবং নেগেটিভ এলিমেন্ট থেকে বাইরে থাকতে পারবেন। বডি সেন্ট্রিক প্ল্যানেট তো, নেগেটিভ এলিমেন্টটা বডিতেই বেশি দেয়, অর্থাৎ মস্তিষ্কে বেশি দেয়। ভালো থাকবেন প্রত্যেকে। আমি এর একটা পরের সেগমেন্ট করে আরও একটু বেটার বলে দেবো। নমস্কার।